আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জ্যামিতি পার্টের সরল রেখা অংশ। আগেই বলে নিচ্ছি, আমি কিন্তু ম্যাথে প্রফেশনাল না, হয়তো প্রথম ক্লাস নিচ্ছি, অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, আর হয়তো ভাইয়া যেভাবে ক্লাস নিচ্ছে খুব সহজভাবে আমি তো সেভাবে নিতে পারবো না। তারপর একটু কষ্ট করে জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবে, যাতে তোমরা অন্তত প্র্যাকটিসটা করতে পারো, এক্সামগুলোতে অংশগ্রহণ করতে পারো। আচ্ছা, সরল রেখার জন্য আমরা ফার্স্টে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের অক্ষ ব্যবস্থা। আমরা কিন্তু নর্মালি এই অক্ষগুলো নিয়ে কাজ করে আসছি ছক কাগজে যখন আমরা বসাইতাম। এটাকে বলি আমরা এক্স অক্ষ, এটাকে বলি ওয়াই অক্ষ। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে আমাদের মূল বিন্দু। মূল বিন্দুর স্থানাঙ্ক কত? 0, 0, এইটুকু আমরা জানি। এখন কথা হচ্ছে এই যে আমাদের এক্স অক্ষের উপর যে কোনো একটা বিন্দু, আমি যদি এইখানে একটা বিন্দু নেই অথবা এইখানে একটা বিন্দু নেই, সাপোজ আমি এই বিন্দুটা নিলাম, এর এক্সের ভ্যালু কত হতে পারে? 1, 2, 3, 4, যে কোনো একটা ভ্যালু হবে, কোনো একটা ভ্যালু অবশ্যই আছে। কিন্তু যদি বলি এর ওয়াই এর ভ্যালু কত, এটা কি ওয়াই অক্ষ বরাবর উপরে বা নিচে কোনো দিকে আপ ডাউন করছে? কোনো দিকে আপ ডাউন করে নেই, সেই জন্য সে ওয়াই অক্ষ বরাবর যে স্থানাঙ্ক সেই স্থানাঙ্কটা হবে 0। অর্থাৎ এই যে আমাদের এক্স অক্ষের ক্ষেত্রে সব জায়গায় ওয়াইয়ের মানটা আমরা পাবো কত? 0। তাহলে এখানে আমরা প্রথমে যে সূত্রটা পাবো সেটা বলতে পারবো এক্স অক্ষের সমীকরণ। এক্স অক্ষের সমীকরণ ওয়াই সমান 0। একইভাবে যদি আমি এইখানে কোনো একটা বিন্দু নেই, তাহলে সেই বিন্দুর জন্য ওয়াইয়ের অবশ্যই একটা মান আছে, কিন্তু ডানে বামে কোনো দিকে তার কোনো মান নাই, অর্থাৎ তার এক্স অক্ষ বরাবর মান কত? 0। তাহলে এখান থেকে আমরা আরও একটা সূত্র লিখে ফেলতে পারি, যে ওয়াই অক্ষের সমীকরণ হবে এক্স ইকুয়াল টু 0। অর্থাৎ যদি এক্স অক্ষ হয় তাহলে ওয়াই ইকুয়াল টু 0, যদি ওয়াই অক্ষ হয় তাহলে এক্স ইকুয়াল টু 0। এখন যদি আমি এই বরাবর একটা স্ট্রেট লাইন টানি, এই স্ট্রেট লাইনটা আসলে কী হচ্ছে দেখি তো। এইখান থেকে তার দূরত্ব যতটুকু, এখান থেকে তার দূরত্ব সেম, এখান থেকে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু তার দূরত্বগুলো সেম। আমি ধরে নিলাম যে এটা একটা কনস্ট্যান্ট দূরত্ব, এই দূরত্বটাকে ধরে নিলাম আমি এ। তাহলে এখানে এক্স অক্ষ বরাবর একটা মান পাচ্ছি আমি, আর সেই মানটা হচ্ছে কত? এ। আর এই যে রেখাটা আঁকলাম এটা হলো অবশ্যই ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা, অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। আমরা একটা সূত্র পাচ্ছি, ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা সমীকরণ। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হচ্ছে আমাদের? এক্স ইকুয়াল এ। একইভাবে আমি যদি এই বরাবর একটা স্ট্রেট লাইন টানি, তাহলে এইখান থেকে তার দূরত্ব, এইখান থেকে দূরত্ব, প্রত্যেকটা দূরত্বটাকেই সেম। যেহেতু একটা কনস্ট্যান্ট দূরত্ব, আমরা দূরত্বটাকে ধরে নিলাম কি? বি। তাহলে এখানে আমরা ওয়াইয়ের একটা মান পেয়ে গেলাম, এবং সেই সাপেক্ষে আমরা একটা সূত্র লিখতে পারি যে এক্স অক্ষের সমান্তরাল, এই রেখাটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ আসবে আমাদের ওয়াই ইকুয়াল বি। এই চারটা খুবই বেসিক ফর্মুলা, এবং প্রথম থেকে আমরা এই জিনিসগুলো দিয়ে শুরু করছি। জিনিসটা আরেকবার বলে রাখতেছি, এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু 0, ওয়াই অক্ষের সমান্তরাল, এই যে লেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল, এটা হবে আমাদের ওয়াই ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এ। এটা আমাদের এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, এর মানটা কত আসবে? ওয়াই ইকুয়াল বি। আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো। তারপরে আমরা চলে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফর্মুলা, সবচেয়ে বেশি যে সূত্রটা ব্যবহৃত হবে সেই সূত্রটাতে। এটাকে বলা হয় সরলরেখার আদর্শ সমীকরণ। সরলরেখার আদর্শ সমীকরণ। সরলরেখার আদর্শ সমীকরণ কি বলতেছে? এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। যদি এই ফর্মেটে আমি কোনো একটা রেখাকে প্রকাশ করতে পারি, তখন তাকে বলা হয় একটা আদর্শ সরলরেখার সমীকরণ। এখানে আমরা আগে বলে রাখি, আমাদের সরলরেখার সমীকরণে কখনোই কিন্তু এক্স বা ওয়াই এর মাত্রা বা ঘাত একের অধিক হতে পারবে না বা হবে না। অর্থাৎ এক্সের মান কখনোই 1 এর বেশি হবে না। 0 হতে পারে, কিন্তু 1 এর বেশি হবে না। যদি এটা স্কোয়ার হয়ে যায় বা কিউব হয়ে যায় বা 4 হয়ে যায়, তাহলে এটা কিন্তু সরলরেখা থাকবে না। সিমিলারভাবে ওয়াইয়ের জন্য থাকতে পারবে না। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, এক্স বা ওয়াই এর সূচক ম্যাক্সিমাম হতে পারবে 1, এবং এক্স ওয়াই এর কোনো টার্ম সরলরেখার মধ্যে বিদ্যমান থাকতে পারবে না। এর পাওয়ার 1 এর চেয়ে বেশি হতে পারবে না, এর পাওয়ার 1 এর চেয়ে বেশি হতে পারবে না, এবং এক্স ওয়াই সমন্বিত অনুরূপ থাকতে পারবে না। অর্থাৎ 2xy
বা 4xy এই লাইক দ্যাট এরকম কোনো জিনিস এর মধ্যে কিন্তু থাকতে পারবে না। এটা হলো আমাদের সরলরেখার সাধারণ সমীকরণ। তাহলে একটা সরলরেখা যদি আমি এর মধ্যে প্রকাশ করতে চাই, সাপোজ এরকম আমরা একটা লেখা পেতে পারি 3x প্লাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0। এটা হলো আমাদের সেই সাধারণ সরলরেখাটা। তাহলে যে সরলরেখাটা আমরা পাইলাম এটা হলো সরলরেখার আদর্শ সমীকরণ। তাহলে এখন আমরা চলে যাচ্ছি এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে যেটা x অক্ষের সাথে একটা অ্যাঙ্গেল উৎপন্ন করবে। এটা আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ, যেটা x অক্ষের সাথে একটা অ্যাঙ্গেল উৎপন্ন করবে এবং y অক্ষ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ ছেদ করবে। যে x অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করছে, ধরে নিলাম থিটা, এবং y অক্ষ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ ছেদ করছে, সেই মানটা হলো c। যদি এরকম কোনো অংশ ছেদ করে থাকে তাহলে তার যে সমীকরণ, এটাকে আমরা নাম দেব কি, x অক্ষের সাথে ধনাত্মক কোণ। x অক্ষের সাথে থিটা কোণ ও y অক্ষ হতে c পরিমাণ অংশ খণ্ডনকারী রেখার সমীকরণ, ছেদ আর কি, অংশ ছেদকারী রেখা। রেখার সমীকরণ হবে y ইকুয়াল mx প্লাস c। এই সিগুলো আমাদের অবশ্যই কনস্ট্যান্ট নির্দেশ করতেছে। এই সিটাও কনস্ট্যান্ট, এর আগে যে আমরা আদর্শ সমীকরণ দেখা যাচ্ছে সেখানে যে সি, এটাও কনস্ট্যান্ট। এই এক্স ওয়াই এগুলোতে আমাদের অবশ্যই চলক। এই যে এম, এই এমটা হলো ঢাল। এই ঢাল নিয়ে আমরা কিছুক্ষণ পরে একটু বিস্তারিত আলোচনা করব। এই এমটা কেবল হচ্ছে ঢাল। ঢালটা আসলে কি, এক্স অক্ষের সাথে সে কি পরিমাণ অ্যাঙ্গেল উৎপন্ন করতেছে বা কতটুকু নত অবস্থায় আছে সেটাই হলো আমাদের ঢাল নির্দেশ করে। আচ্ছা, এখন আমরা দেখলাম যে এটা হলো আমাদের খণ্ডিত অংশের পরিমাণ। এখন যদি সে এখান থেকে কোনো অংশ খণ্ডিত নাই করে থাকে, অর্থাৎ সে যদি কখনো মূল বিন্দুতে যায় থাকে, তাহলে মূল বিন্দুতে যদি কখনো সে যায় থাকে, সাপোজ আমি সরলরেখাটি যে এরকম দিলাম, যদি এরকম একটা সরলরেখা দিই তাহলে সে মূল বিন্দুতে গেছে, সে কি y অক্ষ থেকে কোনো পরিমাণ অংশ ছেদ করছে? করে নাই। কিন্তু সে x অক্ষের সাথে কিন্তু ঠিকই কোণ উৎপন্ন করছে, এই যে কোণ, থিটা কোণ। তাহলে যদি এই সরলরেখাটি যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে আমি কি বলবো, এটাকে আমি 1 নং দিলাম। আচ্ছা, 1 নং দেওয়া লাগবে না, আমরা সরাসরি লিখতে পারি যে মূল বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, যেহেতু সে y অক্ষ থেকে কোনো পরিমাণ অংশ ছেদ করে নেয়, সেই ক্ষেত্রে আমাদের রেখাটা হবে y সমান mx। কারণ কি, এখানে c সমান 0। কারণ এখান থেকে সে y অক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ কোনো অংশ ছেদ করে নেয়, সেই জন্য খণ্ডিত অংশ মান আসবে 0। সেক্ষেত্রে আমরা মূল বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ পাই যাবো y ইকুয়াল টু mx। তাহলে এই যে m, এই mটা বলছিলাম কি আমরা ঢাল। এখানে ঢালটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেই জিনিসগুলো একটু দেখি। ঢাল, তাহলে ঢাল কাকে বলে? ঢাল হচ্ছে x অক্ষের সাথে সে কি পরিমাণ কোণ উৎপন্ন করে আছে বা কি পরিমাণ নত অবস্থায় আছে, সেটাই হলো ঢাল। আমরা সাধারণত ব্যবহার করি কোনো ঢালু রাস্তা বা কোনো একটা ঢালু তল, এগুলোর সাপেক্ষে সেই ঢালু থেকে আসলে ঢাল, ঢাল থেকেই ঢালু। তাহলে আমরা সরলরেখার আদর্শ সমীকরণ দিয়ে শুরু করতে পারি। আদর্শ সমীকরণ ছিল ax প্লাস by প্লাস c। তাহলে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। রেখার ঢাল, অর্থাৎ একটা আদর্শ সরলরেখার যে ঢাল, সেই ঢালটা হবে m সমান, ঢালকে আমরা m দ্বারা প্রকাশ করি মাইনাস a বাই b। অর্থাৎ x এর সাথে আমাদের যে সহগটা থাকবে তার ঋণাত্মক মান ডিভাইড বাই y এর সাথে যে সহগটা থাকবে তার মান। যদি আমরা এইভাবে একটা অনুপাত নিই তাহলে সেক্ষেত্রে আমরা একটা আদর্শ সমীকরণ থেকে বা আদর্শ সরলরেখা সমীকরণ থেকে তার ঢালটা বের করে ফেলতে পারবো। m সমান মাইনাস a বাই b, যেখানে a হচ্ছে x অক্ষের সহগ, x এর সহগ, এবং b হচ্ছে y এর সহগ। একইভাবে যদি আমাদের কখনো অ্যাঙ্গুলার ভাবে দেওয়া থাকে বা কোণ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে
এগেইন এম সমান টেন থিটা। এটা হলো অ্যাঙ্গুলার, এই যে এখানে যে অ্যাঙ্গেল দেওয়া ছিল থিটার মান, বা এখানে ছিল থিটার মান, তাহলে এই এম সমান টেন থিটা। এখান থেকেও আমরা কিন্তু ঢালটা খুব সহজে বের করে ফেলতে পারি। আরও একটা কথা হইতে পারে যে আমাদের যদি বিন্দু দেওয়া থাকে, এক বা একাধিক বিন্দু যদি দেওয়া থাকে, তাহলে ঢাল এম সমান আমরা সরাসরি লিখতে পারি কোটিদ্বয়ের অন্তর বা ভুজদ্বয়ের অন্তর। কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর। অর্থাৎ আমাদের ভুজ এবং কোটি কি, আমরা এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে শিখে আসছিলাম, এই যে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, তো সাপোজ আমি একটা অক্ষ নিলাম, এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, তাহলে এইখানে যদি আমরা কোনো একটা বিন্দু নিয়ে কাজ করি, তাহলে এইখান থেকে তার যে দূরত্বটুকু, ওয়াই অক্ষ থেকে তার যে দূরত্ব, সেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, আর এক্স অক্ষ থেকে তার যে দূরত্ব, সেটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি, আর বিন্দুটাকে আমরা প্রকাশ করি সাধারণত এক্স ওয়াই এর মাধ্যমে। এই যে আমাদের এক্স, এই এক্সটাকে বলা হয় ভুজ, এই যে ওয়াই, ওয়াইটাকে বলা হয় কোটি। এক্সকে বলা হয় ভুজ, ওয়াইকে বলা হয় কোটি। তাহলে আমাদের বিন্দু একটা দেওয়া আছে না একাধিক দেওয়া আছে, তার সাপেক্ষে আমরা এই এম এর মানটা বের করে ফেলতে পারবো। যদি একটা বিন্দু থাকে, যে এক বিন্দুর জন্য, তাহলে এক বিন্দুর জন্য এম সমান ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান। যদি দুই বিন্দু থাকে, দুই বিন্দুর জন্য এম সমান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। এখানে তোমরা যদি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান দাও, তাতেও কোনো সমস্যা নেই। জাস্ট আমরা কি বলছি, কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর, এটা কোনো সমস্যা না। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা যদি এই যে এই অঙ্কগুলো আছে এইখানে মান বসে দিতে পারি, তাহলে এই এমের মান যদি আমি এখানে বসাই, তাহলে আমরা একটা সমীকরণ পাই যেতে পারি। এই সমীকরণটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখতে পারি, তাহলে হয়ে যাবে এরকম ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান ইন্টু এক্স। তাহলে এইরকমভাবে কিন্তু আমরা খুব সহজে বিভিন্ন ফর্মুলা থেকে স্ট্রেট লাইন বের করে ফেলতে পারবো, সমীকরণ বের করে ফেলতে পারবো। এগুলো আমাদের খুব নেসেসারি এবং এগুলো আমাদের লাগবে। আর এই যে টেন থিটা যদি আমাদের একাধিক রেখা থাকে, এটা একটু এখানে বলে ফেলি। সাপোজ এই যে আমাদের একটা রেখা, এটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষ না, যদি কোনো অক্ষরেখা ছাড়া যে কোনো দুটো সরল রেখা, সাপোজ এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, ধরে নিলাম এটা এক্স অক্ষ, সাপোজ এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে এটা একটা সরল রেখা, যে এক্স অক্ষের সাথে যে ঢাল উৎপন্ন করছে তার মান হলো এম1। আর ধরে নিলাম এটা আরেকটা সরল রেখা, এই যে এক্স অক্ষের সাথে কোন ঢাল উৎপন্ন করছে এটা হলো ওয়াই2। তাহলে এই যে আমাদের প্রথম সরলরেখা এবং দ্বিতীয় সরলরেখা, এদের মধ্যে কোণের মানটা কত, এই যে থিটা, এদের মধ্যে কোণের মানটা এখন ধরে নিলাম কত, থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা বা এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের মান, এটা আমরা কীভাবে বের করতে পারি? এর জন্য আমাদের একটা সূত্র এলো, অর্থাৎ দুইটা রেখার মধ্যবর্তী কোণ, tan থিটা সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2। এটা হলো যে কোনো দুইটা রেখার মধ্যে আমাদের ঢাল বের করার, ঢাল থেকে অ্যাঙ্গেল বের করার ফর্মুলা। আশা করি এটা তোমরা ইজিলি বুঝে ফেলতে পারছো। এরপর আমরা যে সূত্রটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে খণ্ডিত অংশের জন্য। সাপোজ ধরো আমাদের তো অক্ষরেখা আমরা জানি, একটা হলো এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। তাহলে যদি এরকম কোনো সরলরেখা থাকে যেটা দুইটা অক্ষকে ছেদ করে ফেলছে, এই যে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, ধরে নিলাম এক্স অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করছে তার অংশ হইল বা মান হইল এ, ওয়াই অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করছে তার মান হইল বি। তাহলে এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের মান কত এ, ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের মান কত বি। তাহলে অক্ষ থেকে খণ্ডনকারী সরলরেখার সমীকরণ 9 নম্বর দেব। তাহলে অক্ষদ্বয়কে খণ্ডনকারী সরলরেখার সমীকরণ। তাহলে আমাদের এক্স অক্ষকে খণ্ডন করছে কে, এ। তারপর আমরা ওয়াই অক্ষকে খণ্ডন করছি কি অনুপাতে, বি। এটা সমান হলো 1। এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ, ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ সমান
1। এটা হলো অক্ষদ্বয়কে খণ্ডনকারী সরলরেখার সমীকরণ x/a + y/b = 1। তারপরে আমরা দেখব যে এরকম একটা সরলরেখার সমীকরণ, এটা যে কোনো একটা সরলরেখা। তাহলে এটা x অক্ষের সাথে যে পরিমাণ কোণ উৎপন্ন করুক না কেন সেটা আমরা যদি দেওয়া থাকে ভালো, না দেওয়া থাকলে সমস্যা নেই। এখন আমরা বার করবো কি, মূল বিন্দু থেকে আমাদের যে কোনো একটা সরলরেখার উপর অঙ্কিত লম্ব, মূল বিন্দু থেকে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য p, আর মূল বিন্দুর সাথে এই যে পরিমাণ কোণ উৎপন্ন করছে এর মান হলো আলফা। এখন কিন্তু থিটা ধরে নিয়ে ধরছি আলফা। তাহলে এরকম যদি কোনো সরলরেখা দেওয়া থাকে তাহলে সেই সরলরেখার সমীকরণ আমরা কীভাবে বের করব? তাহলে এখানে আমরা কন্ডিশনটা বা শর্তটা কি লিখতেছিলাম, আমরা বলতেছিলাম যে মূল বিন্দু হতে লম্ব দৈর্ঘ্য p, মূল বিন্দু হতে লম্ব দৈর্ঘ্য p এবং x অক্ষের সাথে উৎপন্ন কোণ আলফা, x অক্ষের সাথে উৎপন্ন কোণ আলফা হলে তাকে আমরা লিখতে পারবো কি, x sin আলফা x cos আলফা প্লাস y sin আলফা সমান আমাদের যে লম্ব দৈর্ঘ্য আছে p সেটা, অর্থাৎ x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p। মূল বিন্দু হতে লম্ব দৈর্ঘ্য, মূল বিন্দু হতে লম্ব দৈর্ঘ্যটা p এবং x অক্ষের সাথে সে যে কোণ উৎপন্ন করছে সেটার মান যদি আলফা হয় তাহলে এরূপ সরলরেখার সমীকরণ x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p। তাহলে এখান থেকে আমরা এর মাধ্যমে এই সরলরেখার সমীকরণ খুব সহজে পেয়ে যাব। এখন আমরা বের করব এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ। যদি একটা সরলরেখা একটা বিন্দু দিয়ে যায় তাহলে সেটা কি হবে? তাহলে কি লিখব, এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে যে এক বিন্দু দিয়ে যাবে সেই এক বিন্দুটা আমরা ধরে নিলাম x1 y1, এটা হলো আমাদের সে একটা বিন্দু। তাহলে আমাদের সরলরেখার সমীকরণ হবে কি, y মাইনাস y1 সমান আমাদের যে ঢাল m ইন্টু x মাইনাস x1। তাহলে আমরা এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ পাই গেলাম। সেটা কি বলতেছে, y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1, যেখানে mটা হলো আমাদের ঢাল আর x1 y1 হলো আমাদের সেই বিন্দু। এখন যদি আমাদের দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বলা থাকে, অর্থাৎ দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, কোনো একটা সরলরেখা গমন করতেছে এরকম যদি দুইটা সরলরেখা দেওয়া থাকে, দুইটা বিন্দু দেওয়া থাকে, তাহলে ওইটাকে আমরা বলি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা বলতেছে x মাইনাস x1 ডিভাইড বাই x1 মাইনাস x2 সমান y মাইনাস y1 ডিভাইড বাই y1 মাইনাস y2। এটাকে বলা হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, যেখানে x1 y1 একটা বিন্দু, x1 y1 একটা বিন্দু এবং x2 y2 অপর একটা বিন্দু। তাহলে এটা আমাদের এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটা হলো আমাদের দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই অধ্যায়ে কিন্তু একটা অঙ্ক বা একটা ম্যাথ বিভিন্ন ওয়েতে করা যায়, তবে সেখানে আমাদের আসলে যেটা ডিটেক্ট করতে হবে কোন সূত্রটা দিয়ে অ্যাপ্লাই করলে আমাদের জন্য অঙ্কটা সহজ হচ্ছে। আর ওই জিনিসগুলো জানার জন্য আমাদের এই অ্যাপ্লাইগুলো, সূত্রের অ্যাপ্লাইগুলো একটু সঠিকভাবে করতে হবে, যে কখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, কখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, অথবা কখন আমরা আদর্শ সমীকরণটা ব্যবহার করব, এই জিনিসগুলো সম্পর্কে একটু কনসাস থাকতে হবে। আচ্ছা, এখন আমরা আরও দু একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা দেখি। আমাদের যে সরলরেখার আদর্শ সমীকরণ ছিল সেটা ছিল কি, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম। তাহলে এক নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ, সমান্তরাল রেখা
তাহলে 1 নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ হবে কি? আমাদের এই যে এতটুকু যা ডাটার কোনো পরিবর্তন হবে না, ax প্লাস by প্লাস k ইকুয়াল টু 0। শুধুমাত্র তার কনস্ট্যান্ট যে ভ্যালুটা অর্থাৎ ডিস্টেন্সটা পরিবর্তন হবে। দেখো সমস্যাটা কি ছিল, এই যে একটা সরলরেখা, এই যে একটা সরলরেখা, সাপোজ এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল, তাহলে এদের মধ্যে কিন্তু জাস্ট ডিস্টেন্সের পরিবর্তন আছে, এদের মধ্যে জাস্ট কি থাকবে? ডিস্টেন্স পরিবর্তন থাকবে। তাহলে এই যে ডিস্টেন্সের পরিবর্তন, সেই ডিস্টেন্সটা হয়তো সেটা আমরা বের করবো যে এখানে যে সি এর মান আর এখানে যে কে এর মান, এই দুইটা মান সেম থাকবে না, একটু পরিবর্তন হতে পারে। তাহলে এটা হলো আমাদের 1 নং সরলরেখার সমান্তরাল রেখার সমীকরণ। এখান থেকে আমাদের জাস্ট কে এর মানটাই বের করতে হয়। একইভাবে যদি আমরা 1 নং সরলরেখার লম্ব রেখার সমীকরণটা বের করি, 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ, তাহলে লম্ব রেখার সমীকরণ কি আসবে? আমাদের এই যে এক্স এবং ওয়াই এর সহগদ্বয় স্থান বিনিময় করবে, অর্থাৎ এক্স এর সহগটা চলে যাবে ওয়াই এর কাছে, ওয়াই সহগটা চলে যাবে এক্স এর কাছে, এবং এদের মধ্যে যে কোনো একটা সাইন চেঞ্জ হবে। এটা তুমি যে কোনো একটা পরিবর্তন করলেই হবে, সেটা কোনো সমস্যা না। তাহলে আমরা ফর্মেটটা যদি লিখি, তাহলে এই যে ওয়াই এর সহগ ছিল বি, এটা চলে যাবে এক্স এর কাছে, এক্স এর সহগ আছে এ, এটা চলে যাবে ওয়াই এর কাছে। তাহলে আমরা লিখতে পারবো বি এক্স এ ওয়াই। এখানে সাইনটা আছে প্লাস, আমি এই সাইনটা ব্যবহার করলাম, মাইনাস যেহেতু একটা সাইন চেঞ্জ হবে, আর এখানে আমরা ব্যবহার করবো প্লাস কে। এই মানটা আমরা সবসময় প্লাস কেই ব্যবহার করবো, এখানে মানটা আমরা তো বের করবো, সেই হিসাবে এখানে প্লাস বা মাইনাস অন্য কিছু আসতে পারে, তবে ব্যবহার করার সময় আমরা অবশ্যই প্লাস ব্যবহার করবো। এত সমান 0। এখন এখানে আমাদের দুটো কন্ডিশন জেনে রাখা ভালো, যে আমরা জানি যে যদি দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হয়, তাদের ঢালদ্বয় পরস্পর হয় সমান। কি বললাম? দুটি সমান্তরাল রেখার ঢাল m1 ও m2 হলে অবশ্যই m1 সমান m2 হবে, এবং দুটি লম্ব রেখার ঢাল m1 ও m2 হলে অবশ্যই m1 ইন্টু m2, অর্থাৎ ঢালদের গুণফল আসবে -1। এটি একটু আমরা সূত্র থেকে বের করার চেষ্টা করি। দেখো আমাদের যে এই যে সরলরেখা, এই সরলরেখার ঢালটা কি বলছিলাম আমরা? -a/b। তাহলে এক্স এর সহগ আর ওয়াই সহগ, এখানেও আমাদের এক্স এর সহগ আর ওয়াই সহগটা আমরা যদি দেখি কি আসতেছে, -a/b। তাহলে আমাদের এই ঢাল আর এই ঢাল কি হয়ে গেল? একদম সেম। তাহলে এই দুটো রেখা যে পরস্পর সমান্তরালটা কিন্তু আমরা বুঝেই গেলাম। আমাদের এই যে কন্ডিশন m1 সমান m2 হবে। এখন যদি আমরা এই রেখাটা এবং এই রেখাটার মধ্যে ঢাল বের করি, আমাদের -1 হওয়ার কথা, তাহলে দেখি এই রেখার ঢাল তো আমরা অলরেডি বের করে রাখছি, -a/b। এই রেখার ঢাল কি হবে? -b -a, যে -b/a, এর মান তো -a, তাহলে এখানে মাইনাস কাটা থাকতেছে b/a। এখন যদি আমরা এটাকে গুণ করি তাহলে কি আসে একটু দেখো তো। একটা আছে -a/b আর একটা ছিল b/a, b কাটা a কাটা মাইনাস, তাহলে রেখাদের ঢাল যে গুণফল সেটা কত আসলো? -1। তাহলে আশা করি বুঝতে পারছো। সূত্রগুলোকে আরেকবার অবলম্বন দিচ্ছি খুবই সহজে এবং একবারে দেখার জন্য। এক্স অক্ষের সমীকরণ y = 0, ওয়াই অক্ষের সমীকরণ x = 0। ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে x = a, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে y = b। সরলরেখার আদর্শ সমীকরণ ax + by + c = 0। এক্স অক্ষের সাথে থিটা কোণ এবং ওয়াই অক্ষ হতে c পরিমাণ অংশ ছেদ করলে সেরূপ সরলরেখার সমীকরণ হবে y = mx + c, যেখানে সিটা হলো ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ, এমটা হলো ঢাল। মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, যদি কোনো একটা সরলরেখা মূলবিন্দু দিয়ে যায় তাহলে সে তো ওয়াই অক্ষ থেকে অংশ ছেদ করে নেয়, সেই জন্য সির মান 0 বসে দিলে এই সমীকরণ থেকে পাই যাবো y = mx। আবার ঢাল, এই যে আমরা ঢাল শিখে আসলাম, সেই ঢালটা কিভাবে বের করতে পারি? যদি আমাদের আদর্শ সমীকরণ হয় ax + by + c = 0, এই রেখার ঢাল হবে -a/b, অর্থাৎ x এর সহগ -x এর সহগ / y এর সহগ। যদি অ্যাঙ্গেল আকারে বাইর করতে পারি তাহলে m = tan θ। যদি বিন্দু দেওয়া থাকে কোটে দেওয়ার অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, তাহলে এটা হলো এক বিন্দুর জন্য y/x, দুই বিন্দুর জন্য কোটে দেওয়ার অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। আর যদি যে কোনো দুটো সরলরেখা যারা x অক্ষ এবং y অক্ষের সাথে যথাক্রমে m1 এবং m2 ঢাল তৈরি করছে এবং এদের নিজেদের মধ্যে যে অ্যাঙ্গেল মান সেটা হলো θ,
তাহলে এদের মধ্যে যে অ্যাঙ্গেল এমন সেটা বের করার জন্য tan থিটা সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2। অক্ষ থেকে খণ্ডনকারী, যে আমাদের এই যে একটা অক্ষ ছিল x অক্ষ আর y অক্ষ, যদি দুইটা অক্ষকেই খণ্ডন করে এরূপ সরলরেখার সমীকরণ যদি আমরা কাজ করি, তাহলে যেটা ছিল আমাদের x অক্ষ, এটা ছিল আমাদের y অক্ষ। x অক্ষকে a পরিমাণ অংশ ছেদ করছে, y অক্ষ থেকে b পরিমাণ অংশ ছেদ করছে, তাহলে এরূপ সরলরেখার সমীকরণ x/a প্লাস y/b = 1। মূলবিন্দু হতে লম্ব দৈর্ঘ্য p, এই যে মূলবিন্দু থেকে যে লম্ব, এই লম্বের দৈর্ঘ্য হলো p, আর x অক্ষের সাথে যে কোন উৎপন্ন হচ্ছে সেটা মানে হলো আলফা। যদি এরকম জিনিস দেওয়া থাকে, তার যে সমীকরণ, এই সরলরেখার সমীকরণ হলো x cos alpha প্লাস y sin alpha = p। যে কোনো একটা বিন্দু x1 y1 যদি দেওয়া থাকে, তাহলে এই এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ y minus y1 সমান m into x minus x1। যদি যে কোনো দুটা বিন্দু দেওয়া থাকে, x1 এবং y1, যে কোনো দুটা বিন্দু যদি দেওয়া থাকে, তাহলে এরূপ সরলরেখার সমীকরণ x minus x1 ডিভাইড বাই x1 minus x2 সমান y minus y1 ডিভাইড বাই y1 minus y2। তোমরা ইচ্ছা করলে এটা আগে লিখতে পারো, এটা পরে লিখতে পারো, এটা কোনো সমস্যা না। তারপরে আমাদের যে আদর্শ সমীকরণ ax প্লাস by প্লাস c = 0, এরূপ যদি কোনো একটা রেখা দেওয়া থাকে, সেই রেখার সমান্তরাল রেখার সমীকরণ হবে ax প্লাস by প্লাস k = 0। অর্থাৎ এই পাশে যা ছিল তার কোনো পরিবর্তন হবে না, শুধু c এর জায়গায় k ব্যবহার করব। একইভাবে 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ যদি বের করতে বলে, x এর সহগ চলে যাবে y এর কাছে, y সহগ চলে যাবে x এর কাছে, মাঝখানে একটা সাইন চেঞ্জ হবে আর প্লাস k আসবে। এই যে দেখো bx মাইনাস ay প্লাস k = 0। আচ্ছা, এখন যদি দুইটা রেখা পরস্পর সমান্তরাল থাকে, তাহলে সমান্তরাল রেখাদের ঢাল যথাক্রমে m1 এবং m2 হলে ঢালদের পরস্পর সমান হবে m1 সমান m2। আর যদি দুইটা রেখা পরস্পর লম্ব হয়, তাহলে তাদের ঢালদের গুণফল হবে m1 × m2 সমান -1।